গল্প শুরু হওয়ার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্প শোনার আগে দয়া করে হাইপ বাটনটি প্রেস করে দেবেন, যাতে এই গল্পটি আরও আমাদের শ্রোতাদের কাছে পৌঁছাতে পারে। নমস্কার সকলকে, আমি সৌরভ। কিংবদন্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন শুভ্রদীপ হালদারের কলমে ত্রিকোণ রহস্য। গল্প পাঠে রয়েছি আমি সৌরভ রয়। অন্যান্য চরিত্রে মিমো, তানিশা, দীপ্তিমান, সুস্মিতা, আকাশ, খুশি, রমাকান্ত, সৃষ্টি, শান, পূজা, শুভঙ্কর, দেবজিৎ, নীল, শ্রীরূপ, দিব্যেন্দু, সৌরভ রায়, দিব্যেন্দু গোস্বামী এবং সাগর নীল। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সঞ্চারী রক্ষিত। পোস্টার ডিজাইন শ্রাবর্ণ। সমগ্র পরিচালনায় টিম কিংবদন্তি। তাহলে আজকে শুরু হচ্ছে আমাদের গল্প শুভ্রদীপ হালদারের কলমে ত্রিকোণ রহস্য। অরণ্য, এই অরণ্য, কোথায় তুই? বাইরে কারোর আওয়াজ পেয়ে ছুটে আসে গোগো। গোগো দরজাটা একটু ঠেলতেই সেটা একটা শব্দ করে খুলে গেল। একজনকে দেখা গেল বাইরে দাঁড়িয়ে আছে। এই আগত মানুষটিকে গোগো খুব ভালো মতন চেনে। সে হয়তো জানে আগত ব্যক্তির এখন তাদের বাড়ির আসার কারণটা ঠিক কি। প্রাহি একগাল হেসে কোলে তুলে নিল গোগোকে। খানিকটা আদর করে প্রাহি বলল, গোগো সোনা, তোমার দাদা কোথায়? আমাকে তুমি বলতে পারবে? গোগো ইতিবাচকভাবে ঘাড় নাড়ল। তারপর প্রাহির কোল থেকে এক লাফ দিয়ে নেমে ঘেউ ঘেউ আওয়াজ করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। প্রাহি দেখল গোগো দোতলার দিকে এগিয়ে যাচ্ছে। প্রাহি মনে মনে ভাবল, অরণ্য তাহলে উপরের ঘরে আছে, যাই একবার দেখা করি। প্রাহি গোগোর পিছু পিছু গেল। গোগো দোতলায় ঠিক অরণ্যের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর প্রাহির দিকে তাকিয়ে হয়তো তাকে এটা বোঝাতে চাইল যে অরণ্য এই ঘরের মধ্যে রয়েছে। প্রাহি দরজাটা নক করল। ঘর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, কে কে এসেছে এখন? আমি, প্রাহি। সে দরজাটা খুলে ভেতরে ঢুকল। ঢুকে সে দেখল অরণ্য ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। কি রে অরণ্য, তোর কি হয়েছে? হঠাৎ দুদিন ধরে জ্বর, ডাক্তার দেখিয়েছিলাম, এখন আগের থেকে বেটার আছি, শুধু শরীরটা একটু দুর্বল। কি রে তুই, আমাকে একটাবারও মেসেজও কি করতে পারলি না? আমাকে কি পর করে দিলি? এভাবে বলিস না তুই, আমি তোকে বলতে চাইনি, কারণ তুই অযথা চিন্তা করবি তাই। আর আর এখন বুঝি আমি চিন্তা করব না? ভাগ্যিস আমি তোর বাড়ি চলে এলাম, না হলে তো কিছুই জানতে পারতাম না। ভালোই হলো তুই চলে এলি। আজ মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে, তোর তো প্রিয়। দুপুরে খেয়ে তারপরে যাস। সেসব পরে হবে, আগে বল কাকু কাকিমা কোথায়? ওদের তো দেখতে পেলাম না। বাবা আর মা একটু বেরিয়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। রবিবার দিন বরাবরই একটু স্পেশাল অরণ্যর কাছে। প্রথমত, আজ সে একদম ফ্রি, আর দ্বিতীয়ত রবিবার মানেই হলো মায়ের হাতের স্পেশাল কিছু পদ দিয়ে দুপুরটা জমিয়ে খাওয়া দাওয়া। আজও কিন্তু তার অন্যথা হবে না। ঘণ্টাখানেক অরণ্য আর প্রাহি গল্প করে কাটিয়ে দেয়। সকাল 10টা কলিং বেলটা সশব্দে বেজে উঠল। দাঁড়া, আমি দেখছি কে এসেছে। প্রাহি নিচে আসতেই দেখল সে পৌঁছানোর আগেই গোগো দরজা খুলে দিয়েছে। প্রাহি দেখল অরণ্যর মা বাবা চলে এসছে। ওনারা প্রাহিকে দেখে একটু অবাক হয়ে গেলেন। বললেন, আরে প্রাহিমা, তুমি কখন এলে? তনিমা দেবী প্রাহিকে জিজ্ঞেস করলেন। প্রাহি আগে গিয়ে তাদের প্রণাম করল। আরে থাক মা থাক, তোমার জায়গা ওখানে নয় মা, তুমি তো আমাদের বাড়ির লক্ষ্মী মেয়ে। প্রাহির গাল লজ্জায় রাঙা হয়ে আসে। আমি তোমাদের উপর অভিমান করে আছি, তোমরা আমাকে একটাবারও খবর দিলে না। তোমাদের ছেলের যে এত শরীর খারাপ,
আহ, রাগ করিস না মা। আমাদের ছেলেকে তো তুই চিনিস, ওই আমাদের বারণ করে দিয়েছিল তোকে যেন কিছু না জানাই। বেশ, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝেছি। এখন কিন্তু তোকে আর ছাড়ছি না। আজকে তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আজ তোর প্রিয় জিনিস হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আচ্ছা বাবা, আমি দুপুরে না খেয়ে যাব না। ঠিক নিজেদের প্ল্যান মাফিক তনিমা দেবী কিচেনে চলে যান রান্না করতে। প্রাহিও ওনার হাতে হাতে সাহায্য করতে যায়। অরণ্য বিছানায় চুপ করে শুয়েছিল। সে মনে মনে ভাবল, অনেকক্ষণ হতে চলল, কই প্রাহি তো এখনো আসছে না। গোগোটাকেও তো সে দেখতে পাচ্ছে না, সে কোথায়? অরণ্য আর শুয়ে না থেকে নিচে চলে যায়। নিচে এসে সে দেখল তার মা আর প্রাহি রান্নাঘরে কাজ করছে, আর তার বাবা ড্রয়িং রুমে বসে নিউজ দেখছে। অরণ্য রান্নাঘরে গেল, একটু বিরক্তির সুরেই বলল, কি গো, আর কতক্ষণ লাগবে? খিদে আমার পেটে ছুঁচোয় দৌড় দিচ্ছে। এই তো বাবু, এক্ষুনি হয়ে যাবে। তোর শরীরটা এখন কেমন আছে বাবা? এখন আগের থেকে অনেকটা বেটার লাগছে। বেশ, তোরা গল্প কর, আমি স্নানটা সেরে পুজো দিয়ে আসি। মা চলে যেতেই অরণ্য পেছন থেকে গিয়ে প্রাহিকে চেপে ধরে। এমন আকস্মিক আলিঙ্গনে চমকে যায় প্রাহি। সে এদিক ওদিক তাড়াতাড়ি একবার চোখ চালিয়ে বলল, এই, কি করছিস? আরে এক্ষুনি কেউ চলে আসবে, প্লিজ ছেড়ে দে। অরণ্য তার কানের লতিতে আলতো করে একটা চুম্বন করে বলে, ছাড়তে পারি, তবে তার আগে আমার যে একটা জিনিস চাই। ওর কথা বলার ভঙ্গিমা শুনে প্রাহি বুঝতে পারে ও নিঘাত মনে কোনো দুষ্টু বুদ্ধি এঁকেছে। নিজেকে ওর বাহুবন্ধনী থেকে মুক্ত করার চেষ্টা করে ও, কিন্তু সেটা বুঝতে পেরে অরণ্য ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। প্রাহি হালকা বকুনি দিয়ে বলে, এই, একদম না, বিয়ের আগে একদম এইসব নয়। মাথায় খালি অসভ্যতা না, নির্লজ্জ কোথাকার। আচ্ছা, এই ব্যাপার। তোর হয়তো মনে নেই, কিন্তু একদিন এই নির্লজ্জ তোকে প্রপোজ করেছিল পুরো কলেজের সামনে, আর রইল বাকি বিয়ের কথা। সে তো পরশু তোর মা বাবা আর আমার মা বাবা সব কিছু ঠিক করেই নেবে। যতদিন না বিয়ে হচ্ছে ততদিন কিচ্ছু নয়, যা হবে বিয়ের পর। অরণ্য নিজের বাহু থেকে প্রাহিকে আলগা করে দেয়, তারপর এক কোণে সরে গিয়ে দাঁড়ায়। ছেলেটার মুখটা দেখে মায়া লাগে প্রাহির, কিন্তু নিজের আবেগটাকে চেপে দিয়ে সে একটু খিল্লি করে অরণ্যকে নিয়ে। তোর মুখটা এখন ঠিক চুপসে যাওয়া বেলুনের মতো দেখাচ্ছে। যত পারবি মজা কর, আমি ঠিক শোধ তুলে নেব পরে। প্রাহি হাতে থাকা বাউলটা রেখে অরণ্য সামনে গিয়ে দাঁড়ায়, তারপর তার কপালে নিজের ঠোঁটের ছাপ এঁকে দেয়। অরণ্যর হাত জোড়া তার অজান্তেই প্রাহির কোমরটাকে চেপে ধরে। মেয়েটার দিকে এতক্ষণ ঠিকমতো দেখেইনি সে। বেশ লাগছে আজ তাকে। একটা ডিপ ব্লু কুর্তি, সাথে দুটো ছোট্ট ঝুমকো, আর মানানসই রেড লিপস্টিক। কোমর পর্যন্ত বিস্তৃত তার ঘন কেশ। ব্যাস, এইটুকুই তাকে পরীর মতো শোভা যোগাচ্ছে। অনেক হয়েছে, এবার যা, স্নানটা করে আয়, তারপর সবাই একসাথে আজকে দুপুরে জমিয়ে খাবো। নিত্যদিনের মতো দুপুরে বাড়ির সকলে এসে একত্রিত হয় খাবার টেবিলে। আজ রান্নাগুলো প্রাহি নিজের হাতে করেছে। তনিমা দেবীকে একটিতেও হাত দিতে দেয়নি সে। টেবিলে রাখা খাবারগুলোর ওপর থেকে ঢাকনা সরতেই তার থেকে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে একটা সুবাস। অতনুবাবু উত্তেজিত হয়ে বলেন, আহ, কি সুবাস! এতেই তো পেট ভরে গেল গিন্নি। কই দাও তো, তাড়াতাড়ি একটু দাও, চেকে দেখি আমাদের হবু বৌমা কেমন রান্না করেছে। প্লেট থেকে কিছুটা রাইস আর চিকেন সংযোগে মুখে দিতেই অতনুবাবু অবাক হয়ে যান। বাহ প্রাহিমা, খুব সুন্দর খেতে হয়েছে। কিরে অরণ্য, খেয়ে দেখ কেমন স্বাদ হয়েছে। অরণ্য কিছুটা মুখে দিয়ে বলে,
অপূর্ব। আজ অরণ্য চেটে পুটে খেয়েছে প্লেটের সবটা। প্রাহি আগে কিন্তু কখনো বলেনি যে সে এত ভালো রান্না করতে পারে। বিয়ের আগেই তার এত গুণ দেখে ফেললো অরণ্য, ভেবে মনটা খুশি হয়ে উঠেছে তার। গগু এতক্ষণ সোফাতে পড়ে পড়ে নাক ডাকছিল, এবার খাবারের গন্ধে সেও ছুটে আসে। খাবার শেষ হলে অরণ্য তুলে রাখা রাইস আর চিকেন একটা বাউলে করে এনে দেয় গগুকে। অরণ্য দেখে গগু এক নিমেষে সেই খাবার চেটে পুটে শেষ করে ফেলে। ওর মুখ দেখে সকলে বুঝতে পারে ওর বেশ লেগেছে প্রাহির হাতের রান্না। দুপুরে যখন সকলে ভাত ঘুম দিচ্ছিল তখন গগু আর অরণ্য বসে ড্রয়িং রুমের সোফায়। চল দুজনে মিলে একটু টিভি দেখি। গগু এক লাফে এসে বসে অরণ্যর কোলে। টিভিটা অন করে সে কয়েকটা চ্যানেল চেঞ্জ করতেই একটা নিউজ চ্যানেলে এসে ওর হাতটা আটকে যায়। টিভির সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে অরণ্য ভালো করে শোনে খবরটা। ইতিমধ্যেই একটি চাঞ্চল্যকর খবর উঠে এসেছে আমাদের প্রতিনিধির মাধ্যমে। উত্তর কলকাতার একটি নির্জন পথের পাশে থাকা ঝোপ থেকে উদ্ধার হয়েছে একটি মেয়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ। খবর সূত্রে জানা গেছে মেয়েটি একটি কলেজের 2য় বর্ষের পড়ুয়া। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি সিল করে দিয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। আশা রাখা যায় খুব শীঘ্রই দোষী বা দোষীদের সবার নাম সামনে আনতে পারবে পুলিশ। আরও জানতে দেখুন আমাদের নিউজ চ্যানেল। ক্যামেরাম্যান আকাশের সাথে আমি নীল। অরণ্যর ফোনে পরপর দুটো নোটিফিকেশন ঢোকে। দুটোই তার পরিচিত কোনো এক ব্যক্তি পাঠিয়েছে। নোটিফিকেশন দুটিকে দেখে জলজল করে ওঠে অরণ্যর চোখ। গগু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে অরণ্যর দিকে। অরণ্য তার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলে, নাও ইটস ইয়োর টাইম। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। অরণ্য প্রাহিকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। আসছি তাহলে। আচ্ছা, একটা কথা, তুই এখন কোথাও বেরোবি নাকি? ওই একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দেব, তারপর দোকানে যাব। কেন? না, এমনিই জিজ্ঞেস করলাম। আসলে দিনকাল যা পড়েছে, রাত দিন নেই, যখন তখন খুন, রেপ, কিডন্যাপ সব কিছুই তো দেখছি। তাই বলছি বেশি রাত পর্যন্ত বাইরে থাকার প্রয়োজন নেই, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। আর যখন যখন কল করব একটু দয়া করে ধরবি প্লিজ। বেশ ম্যাডাম, আমি কল ধরব। এখন আসি। অরণ্য তাকে বিদায় জানিয়ে বাইকটা ঘোরায়। হাইরোড ধরে অনেকটা পথ অতিক্রম করার পর শহরের একদম শেষ অংশে এসে একটা বাড়ি দেখতে পায় অরণ্য। বাড়িটি জনবহুল এলাকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। অরণ্য বাড়িটির সামনে গিয়ে বাইকটা স্ট্যান্ড করে। পকেট থেকে একটা চাবি বের করে দরজাটা খুলে ভেতরে ঢোকে, তারপর ভেতর থেকে দরজাটি বন্ধ করে দেয়। পকেট থেকে মোবাইলটা বের করে সে। ফ্ল্যাশ অন করে পা বাড়িয়ে উঠে গেল সিঁড়ি দিয়ে দোতলায়। ফ্ল্যাশের আলোয় দোতলার ঠিক শেষের দিকের ঘরটির সামনে গিয়ে দাঁড়ায় সে। তারপর বন্ধ দরজায় দুবার টোকা দেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি ভেতর থেকে দরজাটা খুলে দেয়। সামনের ব্যক্তি জানত যে এই সময় অরণ্য এখানে আসবে, তাই সে বিশেষ অবাক না হয়ে অরণ্যকে ভেতরে আসতে বলে দরজাটা আগের মতো ভালো করে বন্ধ করে দিল। অরণ্য গিয়ে ঘরের মেঝের ওপর থাকা মাদুরে পা ছড়িয়ে বসল। জানলা দরজা সব বন্ধ, তবুও গরম লাগছে না বিন্দুমাত্র, কারণ ঘরে এসি চলছে। মুহূর্তে অরণ্যের শরীরে সমস্ত ঘাম শুষে নিল ওই যান্ত্রিক বাতাস। কিছুক্ষণের মধ্যে শরীরে একটা শিহরণ খেলে গেল অরণ্যর। গায়ে কাঁটা দিয়ে উঠল তার। এবার ঘরের মধ্যে জ্বলতে থাকা নীলচে আলোতে দেখা গেল এক নারী মূর্তিকে। ওই নারী মূর্তি অরণ্যর উদ্দেশ্যে বলল, ওয়াইন চলবে? অরণ্য একটু কাঁচুমাচু মুখ করে বলল, একটু ভালো করে বানাও দেখি। মেয়েটি দুটি গ্লাসে খানিকটা ওয়াইন ঢেলে তাতে দুটুকরো বরফ ফেলে এবং গ্লাসটি এগিয়ে দেয় অরণ্যের দিকে। আরেকটি নিজে নিয়ে চিয়ার্স করে এক নিঃশ্বাসে পানীয়টি শেষ করে। এরকম 2-4 পেক খাবার পর মেয়েটি অরণ্যর পাশে গিয়ে বসে। তারপর অরণ্যর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমাকে এতটা গম্ভীর দেখাচ্ছে কেন? এই কেসটা কিন্তু এতটাও ইজি নয়। হ্যাঁ, আমরা একসাথে অনেকগুলো কেস সলভ করেছি, বাট ইটস ভেরি ডিফারেন্ট কাইন্ড কেস।
ডোন্ট ওয়ারি, তুমি কি ভুলে যাচ্ছ ডিপার্টমেন্টের সবচেয়ে ভরসাযোগ্য ব্যক্তি আমরা? সেই জন্যই স্যার এই কেসটা আমাদের হ্যান্ডেল করতে বলেছেন। আমি জানি আমরা দুজন একসঙ্গে থাকলে যে কোনো কেসই আমরা সলভ করে ফেলবো। চিল। আমার এই ব্যাপারটা শুধুমাত্র আমার মা বাবা জানেন, তবে এখনো পর্যন্ত আমি প্রাহিকে কিচ্ছু বলিনি। ও এটাই জেনে আসছে যে আমি আমাদের পারিবারিক বিজনেসটাই সামলাই। তবে এই কেসটা সলভ হলেই আমি ওকে সবটা জানাবো। তোমার বিয়েটা যেন কবে হচ্ছে? এ মাসেই একটা শুভ দিন দেখে সেরে ফেলবো। বয়সও তো হচ্ছে, এরপর বুড়ো হয়ে যাব। রিনিতা ওর কথা শুনে হেসে ফেলে। আজ বিকেলের পর থেকেই আকাশটা গুমোট হয়ে আছে, একটাও তারা নেই। কালো কালো মেঘের মাঝে বিদ্যুৎ ঝলকে উঠছে খানিক সময় অন্তর। প্রাহি রাতের খাবারটা একটু তাড়াতাড়ি সেরে নেয়, তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, তারপর এক গ্লাস জল খেয়ে ঘুমাতে যায়। এই হচ্ছে তার ডেইলি রুটিন। গরমটা একটু বেশি লাগছে আজ, তাই প্রাহি ব্যালকনিতে এসে বসে, আকাশের দিকে একমনে চেয়ে থাকে। আর ঠিক তখনই প্রাহির চোখ আটকায় রাস্তার ল্যাম্পপোস্টের দিকে। প্রাহি ভালো করে দেখে সেদিকে। একটা লোক স্থির দৃষ্টিতে প্রাহির দিকে তাকিয়ে আছে। প্রাহি নাইট স্যুটের ওপর বোতামটা ভালো করে লাগিয়ে নেয়। মনে মনে সে বলে, রাস্কেল, বাড়িতে মা বোন নেই? ইস, কেমন করে তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে চোখ দুটো গেলে দিই। লোকটা চোখ মুখ কালো চাদরে ঢাকা, তাই প্রাহি ঠিকমতো তার মুখটাই দেখতে পেল না। লোকটা তখনও তাকিয়ে আছে দেখে সে চেয়ার ছেড়ে উঠে ঘরে ঘুমাতে চলে গেল। লোকটা তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে ব্যালকনির দিকে। প্রাহি চুপচাপ এসে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়েছে। চারিদিক পুরো নিস্তব্ধ, শুধু কান পাতলে শোনা যায় এসির যান্ত্রিক শব্দটি। রাত 12টা। অরণ্য অনেকক্ষণ ধরে ইন্টারনেট ঘেটে চলেছে। ধরতে চেয়েও কোনো একটা জিনিস বারংবার তার হাত থেকে ফসকে যাচ্ছে। রেনিতা ওদিকে বসে বসে পুরনো কিছু ফাইলপত্র ঘাঁটছে। হঠাৎ অরণ্য কিছু একটা খুঁজে পেয়ে উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠে। ইয়েস, আই ফাউন্ড আউট। অরণ্যর এরকম আকস্মিক চিৎকারে চমকে যায় রিনিতা। কি হলো? আরে কি হলো? কি খুঁজে পেলে? প্লিজ কাম হিয়ার। ল্যাপটপের স্ক্রিনে একজন ব্যক্তির ছবি ফুটে উঠেছে। লোকটাকে দেখে বেশ অবাক হয় রিনিতা। লোকটির মাথায় বড়সড় একটি কালো টুপি, চোখে সানগ্লাস, মুখটা কালো রুমাল দিয়ে ঢাকা এবং সম্ভবত পরনে একটি ব্লু জ্যাকেট। হু ইজ দিস ম্যান? অরণ্যর চোখ জল করছে। আজ পর্যন্ত কোনো কেসে সে অসফল হয়নি, আর এটাতেও হবে না। নিজের প্রতি এটুকু কনফিডেন্স তার রয়েছে। এই হচ্ছে আমাদের নতুন শিকার। রিনিতা ভালো করে গুছিয়ে বসলো তার পাশে। তবে তার আগে কিছু ইনফরমেশন বলে রাখি, যেগুলো ধরে আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। একটু 19-20 হলেই কিন্তু সমস্ত প্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই লোকটি হলো মিস্টার এক্স। ইনি আন্ডারওয়ার্ল্ডের একজন বড় রাঘব বোয়াল বলতে পারো। এনার সাথে আরও কয়েকজনের নাম পেয়েছি, যেমন ধরো এই নকুল মিত্র, দেবদূত মিত্র আর কৌশিক সেন। বর্তমানে এরা প্রত্যেকে এই শহরের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন। দেশের অন্যতম সব রকম ঘৃণ্য কাজের সাথে এদের নাম জড়িত, কিন্তু কোনো প্রমাণ নেই এদের বিরুদ্ধে। এমনকি পুলিশ ডিপার্টমেন্টের কর্তারাও এদের দলে। ড্রাগ সাপ্লাই থেকে নারী পাচার, জাল নোট তৈরি, আরও অনেক কিছু হয় এদের হাত ধরে। তার মানে আজ যে ঘটনাটা ঘটেছে সেটাও এদেরই কীর্তি? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের এদের প্রত্যেককে প্রমাণ সহ শেষ করতে হবে, এদের অস্তিত্ব মুছে ফেলতে হবে। স্যার কি কিছু বলেছেন তোমাকে? ইয়েস, স্যার আমাকে সব রকমভাবে হেল্প করবেন। আমি বাড়ি থেকে বেরোনোর আগেই সব কথা বলে নিয়েছি। ওনার কাছ থেকে আমরা পূর্ণ সহযোগিতা পাবো। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ কি? ঠিক কাল রাত্রি 12টা আমরা বেরোবো। কোথায়? লঙ্কার রাবণের খোঁজে। মানেটা হলো এই যে আমাদের এক এক করে শেষ করতে হবে শয়তানগুলোকে। আমাদের 3টে টার্গেট। প্রথমে হলো নকুল মিত্র। এনার সম্বন্ধে একটু হলেও রিসার্চ করে যা জানলাম তা হলো ইনি যাদবপুর এলাকার এমএলএ।
যত রকমের বাজে বাজে কাজ হয় সবগুলোতেই ইনি হেড। তবে লোকটার মুখের থেকে ব্রেন বেশি চলে, তাই আমাদের একটু সাবধানে যা করার করতে হবে। এরপর বাকিটা পার্ট পার্ট করে ভেঙে আলোচনা করে তারা। নাও ইটস রিভেঞ্জ টাইম। আজ এমএলএ নকুল মিত্রের বড় মেয়ে দিশানির 5 বছরের জন্মদিন। জন্মদিন উপলক্ষে প্রায় 2000 লোকজনকে নকুল মিত্র আমন্ত্রণ করেছেন। সকাল থেকে বাড়িতে আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু বান্ধবদের ভিড় জমেছে। নকুল মিত্র বাড়ির চতুর্দিকে কড়া পাহারায় বসিয়েছেন বডিগার্ডদের। তার কি আর শত্রুর অভাব আছে নাকি? এত ধনসম্পত্তি, বিলাসিতা, লোকের নজর তো সেই দিকেই। নকুল মিত্র ব্যস্ত হয়ে বললেন, মাধুরী, ও মাধুরী, কোথায় তুমি? বার কয়েক ডাক দেবার পর মাধুরী দেবী হন্তদন্ত হয়ে কিচেন থেকে আসলো। হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে? কি এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন তুমি? আরে বাবা, বলছি আমাদের মেয়ে কোথায় বলো তো? আরে তাকে যে জামাটা কিনে দিলাম জন্মদিন উপলক্ষে, সেটা পরে কেমন লাগছে একটু দেখি। ততক্ষণে নকুল মিত্রের বড় মেয়ে দিশানি ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরে বাবাকে। ওই যে এসে গেছে বাবার নয়নের মণি। নাও এবার যত খুশি দেখো মেয়েকে, আমি রান্নাঘরটা দেখি গিয়ে যাই। নকুল তার মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, এই তো, তুমি এতক্ষণ কোথায় ছিলে মা? এই তো উপরে বুনুর সঙ্গে খেলছিলাম। বাহ, তোমাকে জামাটা পরে তো একদম ছোট্ট পরীর মতো লাগছে। সোনা মা আমার, যাও এবার খেলা করো গিয়ে। হ্যাঁ। নকুল আজ খুব খুশি। তার স্ত্রী যেদিন প্রথম এই মিত্র বাড়িতে পা দেয়, সেদিন থেকে নকুলের কপাল বদলে গিয়েছে। বাড়ি, গাড়ি, টাকা সব কিছু সে অর্জন করেছে, সেটা অসৎ পথেই হোক না কেন। মিচকে একটা হাসির রেখা ফুটে ওঠে তার ঠোঁটের 2 কোণে। এসব নিয়ে ভাবতেই কিছুক্ষণ পর তার ভাবনার জাল ছিঁড়ে গেল অফিসার প্রদীপ বাবুর কলে। 2বার রিং হয়ে কেটে যেতেই 3য়বারের ফোনটা রিসিভ করে নকুল। কি ব্যাপার হে প্রদীপ, আজ এত ফোনের ঘটা কেন? হ্যাঁ, কিছু হয়েছে নাকি? দাদা, কালকের কেসটা কিন্তু বহুত দূর গড়িয়ে গেছে। তোমার পাশের পাড়ার মেয়েটা কাল রেপ হয়েছে, করেছে তোমার গুণধর ভাই। এখন সমস্যা হচ্ছে, ওই মেয়েটার বন্ধু বান্ধব, পরিবার সকলে পুলিশ স্টেশনের সামনে ধর্ণা দিয়ে বসে আছে সেই সকাল থেকে। বলছে তোমার সঙ্গে কথা বলবে। দূর, তা এসবের মধ্যে আবার আমি কেন? হ্যাঁ, আর এদেরও বলিহারি, এত প্রতিবাদী মনোভাব থাকা ভালো নয়। বিপদ কখন যে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে তা ধরতে পারবে না। আজ মেয়ের জন্মদিন, কোথায় বাড়িতে একটু আনন্দ করব তা না, যত সব রাজ্যের ঝামেলা আমার মাথায় এসে পড়ে। আচ্ছা তুমি রাখো, আমি আসছি এখনই। নকুল মিত্র ফোন রেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনের সামনে গিয়ে সে দেখল পুলিশ স্টেশন চত্বরটা পুরো ঘিরে ফেলেছে লোকজন। পুলিশ কনস্টেবলরা তাদের সামলাতেই হিমশিম খাচ্ছে। গাড়ি থেকে নামতেই নকুল মিত্রের দিকে ভিড় এগিয়ে যায়। ভিড়ের মধ্যে থেকে অতি কষ্টে বেরিয়ে আসেন ইন্সপেক্টর প্রদীপ পাল। কাঁচুমাচু করে উনি বলেন, এই যে দাদা, দেখছেন তো কি অবস্থা। সকাল থেকে সব কামকাজ সেরে এই সব সামলাচ্ছি, আপনি এর একটা বিহিত করুন। নকুল মিত্রকে দেখে লোকজনের ভিড়টা তার দিকেই ছুটে আসে। একজন মাঝবয়সী মহিলা ভিড়ের মধ্যে থেকে এসে লুটিয়ে পড়ে নকুল মিত্রের পায়ে। দাদা, দাদা, আপনি আমাদের দয়া করুন, আপনি পারবেন দোষীকে খুঁজে বের করতে। দয়া করুন দাদা, আমাদের উপর দয়া করুন। মহিলা হাউমাউ করে বুক ফাটা কান্নায় ফেটে পড়েন। ওনাকে একজন ভদ্রলোক এসে সান্ত্বনা দেন। কেঁদো না মিথিলা, কেঁদো না, আমাদের এখন শক্ত হতে হবে। এখন আমাদের গর্জে উঠে ন্যায় বিচার চাইতে হবে। নকুল মিত্র ওনাদেরকে মাটি থেকে তোলেন। চিন্তা করবেন না, কোনো ভয় নেই, আমি তো আছি। আমি এই এলাকার এমএলএ। আমার এলাকায় এই ধরনের নিম্নরুচির কাজ আমি কখনোই বরদাস্ত করব না। আপনারা যা যা জানেন আমাকে খুলে বলুন। আমার মেয়ে রাজন্যা,
প্রতিদিনের মতোই গতকাল পড়তে গিয়েছিল, কিন্তু যখন রাত বেশি হয় ওর বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে আমরা খুঁজতে বেরিয়ে পড়ি। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে পুলিশ স্টেশনে এসে ওনাদের সব কিছু জানাই। এফআইআরও করা হলো, কিন্তু কি লাভ হলো তাতে বলুন তো? আমাদের মেয়েটাকে তো আর ফিরে পেলাম না। স্যার, কেসটা কিন্তু জিলিপির আকার নিয়ে নিচ্ছে। আমরা দ্রুত কোনো পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ যদি একবার ক্ষেপে যায় তাহলে। প্রদীপবাবু নকুল মিত্রের কাছে এগিয়ে গিয়ে ওনার কানে কিছু একটা বলে দিলেন। সেটা শুনে নকুল মিত্র মৃত রাজন্যার মা বাবাকে আশ্বাস দিলেন দোষীকে 24 ঘন্টার মধ্যে তাদের সামনে এনে দাঁড় করাবেন। এদিকে সকাল থেকে দোকানে কাস্টমারের উপচে পড়া ভিড়। দীর্ঘ 50 বছরের রক্ত জল করা পরিশ্রম আকার নিয়েছে চ্যাটার্জি শাড়ি প্যালেসে। অরণ্য দাদু প্রথমে শহরের আনাচে কানাচে সাইকেলে করে এক ব্যাগ শাড়ি নিয়ে ফেরি করতেন। তারপর তিনি কিছু টাকা ধার করে একটি ছোট্ট দোকান খুললেন। দাদু মারা গেলে বাবা চালিয়েছেন এই ব্যবসাটাকে। তিনি দোকানটাকে আরও বড় করলেন। এখন এই ব্যবসার ভার অরণ্যর কাঁধে। এখন সেই সমস্ত ব্যবসার দেখাশোনা করে। তার দোকানে এখন প্রায় 20 জন মতো লোক কাজ করে। দোকানের চাপ একটু কমলে অরণ্য একটা কাজে বাইরে বেরোয়। বাইক ছুটিয়ে সে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছয় তার চেনা গন্তব্যে। সে বাইকটা দাঁড় করায় একটি পুরনো ভগ্নপ্রায় কলকারখানার সামনে গিয়ে। তারপর খুব সন্তর্পণে পায়ে পায়ে ভেতরে প্রবেশ করে। মৃতদেহটি ফরেন্সিক টেস্টে পাঠিয়ে দেয় পুলিশ। টেস্টের রিপোর্ট কয়েক ঘন্টা পর হাতে পাওয়া গেল। রিপোর্টে স্পষ্ট লেখা এটি একটি ধর্ষণ এবং তারপর খুন। মৃত মেয়েটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরও মেয়েটি বেঁচে থাকলে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অনুমান করেছেন ডাক্তাররা। কোনো খবর? কারখানার নিচে একটি আন্ডারগ্রাউন্ড ঘর রয়েছে। সেটা আপাতভাবে দেখলে বোঝা যায় না। একজন লোক অরণ্যকে দেখে সেলাম ঠুকে বলে, সালাম গুরু, সালাম। তুমি এখানে? আরে আমি তো তোমাকেই মেসেজ করেছিলাম গত রাতে। কাল একটু বিজি ছিলাম, তাই খেয়াল করিনি। তা বল, তোকে যার ইনফরমেশন জোগাড় করতে বলেছিলাম সেটা হয়েছে? আগে গুরু, পুরো খেলা একেবারে আমার হাতের মুঠোয়। আসো আসো, তোমাকে দেখাই, এসো। পাণ্ডু টেবিলে রাখা ল্যাপটপটা অন করে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। তারপর চাপা গলায় বলল, এই যে গুরু, তোমার শিকার। অরণ্য ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে ভালো করে ইনফরমেশনগুলো চেক করে দেখল। ওখানে সমস্ত ডিটেলসই রয়েছে, সাথে একজন কনভিক্টের ছবি। অরণ্যর চোখে ভাটার অগ্নিগোলা জ্বলতে শুরু করে। ঠোঁটটি বিস্তৃত হয়ে এক কুটিল হাসি খেলা করে তার মুখে। উন্মাদের মতো দুজন হাসতে থাকে। এবার তো রাম নাম সত্য হ্যায়। নকুল মিত্র আর দেবদূত মিত্র তো দুই ভাই, তবে দেবদূত এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ওর কোথায় যে গা রাগা দিয়েছে কে জানে। তোমার কি মনে হয়? পালিয়ে আর কত দূর যাবে? মাটির তলায় লুকিয়ে থাকলেও টেনে বের করে আনবো। এখন একবার চল আমার সাথে, দরকার আছে। প্রায়ই বেশ কয়েকদিন হলো একটা নতুন শখ পুষেছে। সে মাছ নিয়ে এসেছে বাড়িতে, তাই সেই মতো সে একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে বাড়ি ফিরছিল। সে দুটো কিসিং গৌড়ামি মাছ কিনেছে। বেশ লাগছে মাছ দুটোকে। বাড়ির ঠিক কাছাকাছি এসে প্রায়ই দেখে তার বাড়ির দরজায় একটা চেন পড়ে। এদিক ওদিক তাকিয়ে সেটা মাটি থেকে তুলে প্রায়ই ভালো করে দেখল। এটা খাঁটি সোনার। তার মনে প্রশ্ন জাগলো, সোনার চেন, তাও আবার বাড়ির সামনে? কে ফেলে যাবে এটা এভাবে? সোনা কি বাজারে এতই সস্তা যে এখন রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া যাচ্ছে? যাই হোক, আর কিন্তু করে কোনো লাভ নেই। সে পেয়েছে যখন, সে নিজের কাছেই আপাতত রেখে দিক। পরে কেউ খোঁজ করলে ফিরিয়ে দেবে। সেদিন রাতে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। রাত্রে নকুল মিত্রের বাড়িতে অনুষ্ঠান শেষে সকলেই বাড়ি ফিরে যান।
মিত্রবাড়ির সকলের ঘুমোতে একটু রাত হয়ে যায়। গেটে দুজন গার্ডও ঘুমে ঢুলছিল। সেই সময় একটা অদ্ভুত আওয়াজে ঘুমটা ভেঙে যায় তাদের। একজন বলল, ওই ওই শালা, ঘুমিয়ে গেলি নাকি? ওঠ, দেখ ওখানে কিছু একটা নড়ছে ঝোপে। চল তো দেখি কি নড়ছে। দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল একবার। এমন নির্জন এক রাত, অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছে না। হয়তো কোনো বুনো জন্তু হবে। হালকা একটা বাতাস এসে নাড়িয়ে দিয়ে গেল ওদের শরীরটাকে। ঝোপের একটু কাছে যেতেই পেছন থেকে মাথায় ভারী কিছুর আঘাতে দুজনেই জ্ঞান হারিয়ে সেখানে উবু হয়ে পড়ে গেল। একজন কালো চাদর পরিহিত ব্যক্তি ওদের নাকের কাছে হাত দিয়ে দেখল, না, এখনো নিঃশ্বাস নিচ্ছে, অতএব বেঁচে আছে। কিন্তু তাদের মাথা ফেটে তাজা রক্ত গড়িয়ে ভিজিয়ে তুলেছে পথটিকে। ভিজে সপ করছে তাদের শরীর দুটিও। তুই ঠিক শুনেছিস, এদিক থেকে আওয়াজ এসেছে। আরে বাবা, বলছি তো এদিক থেকে আওয়াজটা আসলো। অরণ্য দ্রুত গার্ড দুজনকে একটি গাছের সাথে ভালো করে শক্তপোক্ত করে বেঁধে দেয়। তারপর অরণ্য আর রিনিতা খুব সন্তর্পণে মিত্রদের বিশাল আকার উঁচু পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঝুপ করে একটা শব্দ হয়। বাড়ির অপর দিক থেকে কয়েকজন গার্ড এদিকেই এগিয়ে আসে। রিনিতা এবং অরণ্য দুজনে নিজেদের মুখটা কালো কাপড়ে জড়িয়ে নেয়। অন্ধকারে শুধুমাত্র তাদের উজ্জ্বল দুটি চোখ দেখা যাচ্ছে। গার্ডগুলো এদিকে ছুটে আসে। এই কারা তোরা? এত রাতে এখানে কি করছিস? জানিস এটা কার বাড়ি? এমএলএ নকুল মিত্র। জানতে পারলে তোদের জ্যান্ত পুঁতে দেবে। অরণ্য ক্ষিপ্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, আগে তোদেরকে ভোগে দি, তারপর তোদের পিছনে তোদের মালিকও যাবে। ওম শান্তি। অরণ্য নিজের ডান পায়ের মোজার ভেতর থেকে একটা বন্দুক বের করে সেটা তাক করল দারোয়ানটির মাথা লক্ষ্য করে। তারপর গুলি চালিয়ে দিল তার মাথা লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে গার্ডটির কপাল ফুটো হয়ে গুলি বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল। ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকলো। গার্ডটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাটিতে লুটিয়ে পড়ল। অপরজন মাথায় গুরুতর আঘাত পেয়ে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে রইল। এদিকে একমাত্র মেয়ের এমন নৃশংস খুনের শোকে প্রায় ঘুমহীন ক্ষুধাহীন দুজন মাঝ বয়স্ক বাবা মার। তাদের চোখের পাতা থেকে ঘুম উড়ে গেছে। তাদের মাথায় এখন অনেকগুলো প্রশ্ন ভিড় করেছে। তারা কি আদেও সুবিচার পাবেন? তাদের মেয়ে কি আদেও পাবে নিজের ন্যায় বিচার? কি গো গিন্নি, এভাবে ভেঙে পড়লে চলবে? আমাদের মেয়েটা কিভাবে সুবিচার পাবে যদি আমরাই ভেঙে পড়ি? আমাদের এখন শক্ত হয়ে লড়তে হবে। আজ আমাদের মেয়ের সাথে হয়েছে, কিন্তু কাল অন্য কারোর মেয়ের সাথে যাতে এই ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে। রাজন্যার মা ফুঁপিয়ে কেঁদে ওঠেন। কিচ্ছু জানি না গো, আমি কিচ্ছু জানি না। আমাদের মেয়েটার সাথে কে এমন করলো, কেন করলো এরকম? ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, তাহলে ওর এমন পরিণতি কেন হলো? কোনো চিন্তা করো না, আমাদের পাশে এই সমাজ আছে। তারা আমাদের সাথে জ্বলে উঠবে প্রতিবাদের অগ্নি হয়ে। অরণ্য আর রিনিতা বিন্দুমাত্র শব্দ না করে বাড়ির পেছনের দিকে যায়। সেখানে বাড়ি লাগোয়া একটি পাইপ বেয়ে উপরে উঠে পড়ে। এখন পুরো বাড়ি ঘুমিয়ে, তাই তারা ধরা পড়বে না এত সহজে। দোতলার ব্যালকনি দিয়ে সোজা ভেতরের ঘরে প্রবেশ করে দুজনে। এমন নিশুতি রাতে একটা কুকুর বেড়ালো পথে নেই। ঘরটা ঘন অন্ধকারে আচ্ছন্ন ছিল। অরণ্য তার পাশে দাঁড়িয়ে থাকা রিনিতাকেও ঠিকমতো দেখতে পাচ্ছে না। রিনিতা ফোনের ফ্ল্যাশটা জ্বালাতেই ঘরটা কিছুটা আলোকিত হয়ে উঠল। এই ঘরে কেউ নেই, শুধুমাত্র কিছু আসবাবপত্র ছাড়া। ওরা দুজন দ্রুত পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। অরণ্য এটা শিওর যে এই ঘরে এমন কিছু আছে যেটা তাদের কেসে অনেকটা হেল্প করতে পারে। রিনিতা ঘরে থাকা আলমারিগুলো হাতড়াতে শুরু করলো। অনেক খুঁজেও সেগুলোতে তেমন কিছু পাওয়া গেল না। তবে কি অন্য কোনো ঘরে যাবে তারা? ঠিক তখনই ঘরের বাইরে একটা পায়ের শব্দ পায় তারা। রিনিতা অরণ্যের মুখের দিকে তাকায়।
অরণ্য চোখের ইশারায় তাকে বড় আলমারির পেছনে গিয়ে লুকোতে বলে। অরণ্য তাড়াতাড়ি আলমারিটিকে পূর্বের মতো গুছিয়ে বন্ধ করে দেয়। তারপর গিয়ে লুকিয়ে পড়ে ঘরের এক কোণে। ফ্ল্যাশের আলো অফ করতেই ঘরটিকে পুনরায় কালো অন্ধকারের দল গ্রাস করে। ওরা দুজনে আড়াল থেকে বুঝতে পারল একজন ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। তারপর খুব সাবধানতার সাথে আলমারি বন্ধ করে রেখে আবার ফিরে গেল। অন্ধকারের জন্য ওই আগত ব্যক্তির মুখ দেখা গেল না। ওই ব্যক্তি ঘর থেকে চলে গেলে অরণ্য আর রিনিতা পুনরায় নিজেদের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর রিনিতা বিরক্ত হয়ে বলল, ধুর ব্যাং, এখানে তো কিছুই নেই। আমরা কি একবার অন্য কোনো ঘরে যেতে পারি না? না, আমার বিশ্বাস এই ঘরেই কিছু একটা আছে। এসো একবার ওই আলমারিটা দেখি। এই আলমারিটিতে কিছুক্ষণ আগেই কেউ একজন এসে কিছু একটা লুকিয়ে রেখে গেছে, তবে আলমারিটা লক করা। অরণ্যর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলল, তোমার চুলটা খোলো, তোমার চুলের ওই হেয়ার পিনটা আমাকে দাও। রিনিতা কোনো কথা না বলে চুল থেকে হেয়ার পিনটা খুলে দিল তাকে। তারপর সেটা দিয়ে কয়েক মুহূর্তেই অরণ্য খুলে ফেলল আলমারির লকটা। ফ্ল্যাশের আলোটা ফেলতেই আলমারিতে রাখা একটি ফাইল চোখে পড়ল ওদের। ফাইলটা বের করে খুলে ভালো করে একবার চোখ বুলিয়ে নিল অরণ্য। কি হলো, কিছু পেলে? ইয়েস, অনেক কিছুই পেয়েছি বলা চলে। এই ফাইলের মধ্যে কি আছে জানো? রিনিতা জিজ্ঞাসু চোখে তাকায়। প্রমাণ প্রমাণ রয়েছে নকুল মিত্রের সমস্ত কুকর্মের। এবার 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 কোথায় যাবি বাছা ধন? তোকে এবার ধরা দিতেই হবে। সকালে একটু দেরি করে ঘুম ভাঙল অরণ্যর। ঘুম থেকে উঠে ফোনে টাইমটা দেখতেই সে হুড়মুড় করে উঠে বসল। আড়মোড়া ভেঙে সে মনে মনে ভাবল, এত দেরি হয়ে গেল আজ, তার ওপর প্রাহির 5টা মিস কল। হঠাৎ এতবার ফোন কেন করছে? একবার কল করে দেখি। অরণ্য কল লিস্টে গিয়ে প্রাহির নাম্বারে একটা কল করল। ফুল রিং হওয়ার পূর্বে সে কল রিসিভ করে কিছু বলবে তার আগেই অরণ্য বলতে শুরু করলো, প্লিজ ডার্লিং, রাগ করো না। আসলে কাল অনেকটা রাত করে বাড়ি ফিরেছি। আসলে দোকানে অনেক ভিড় ছিল, তাই ঘুমোতে দেরি হয়েছে, আর উঠতেও দেরি হয়ে গেছে। তাই প্রাহি কোনো কথা বলছে না দেখে অরণ্য বলল, প্লিজ আর রাগ করিস না, আমি ক্ষমা চাইছি, আর কখনো এমনটা হবে না, প্লিজ। এতক্ষণে অপর দিক থেকে উত্তর এলো, থাক, অনেক হয়েছে। এমন কথা তুই এর আগেও 1001বার দিয়েছিস, প্রতিবারই তোর এক অজুহাত। ভাবলাম তোকে একটা গুড নিউজ দেবো সকাল সকাল, তুই পুরো মুডটা ঘেঁটে দিলি। আচ্ছা, এবার তো বল কি গুড নিউজ? আজ আমার বাবা মা যাচ্ছে তোদের বাড়িতে বিয়ের পাকা কথা বলতে। তুই রেডি হয়ে থাকিস, এখন কিন্তু কোথাও বেরোবি না। জো হুকুম মেরে আকা। স্যার, স্যার দয়া করুন, আমার বাড়িতে পৌঁছেলে আছে, আমার কিছু হলে ওদের যে পথে বসতে হবে স্যার। আমাকে দয়া করে ক্ষমা করে দিন এবার, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। 4 জন লোক এসে ওই ব্যক্তিকে দেওয়ালের সাথে 4টি হুক দিয়ে আটো সাটো করে আটকে দেয়। লোকটির গলা এক অজানা ভয়ে শুকিয়ে আসছে। আজ মৃত্যুকে সে সামনাসামনি উপলব্ধি করতে চলেছে। বাঁচার আর কোনো পথ নেই, এবার তাকে মরতে হবে। শেষবারের মতো সে নিজের স্ত্রী আর ছেলেকে মনে করে নেয়। তাদের সাথে আর কোনো দিনও সশরীরে দেখা করার সুযোগ হবে না। একজন ব্যক্তি অন্ধকারের বুক চিরে এগিয়ে আসে। তার হাতে হয়তো কোনো ধারালো অস্ত্র জাতীয় কিছু রয়েছে, সেটাই সে মেঝেতে ঘষতে নিয়ে আসছে। কি বিশ্রী রকমের একটা শব্দ কানে এসে লাগছে। ধীরে ধীরে লোকটি মুখ তুলে দেখে সামনের দিকে। সামনের ব্যক্তি তখনও বাঁধা অবস্থায় গোঙাচ্ছে। অস্ত্রধারীর মুখে হায়নার মতো ধূর্ত এক হাসি। প্রথম কয়েক মুহূর্ত পুরো নিস্তব্ধ, তারপর নিস্তব্ধতা ভেঙে সে বলল, বল বল, তোকে কে সুপারি দিয়েছিল? এই প্রশ্নের কোনো উত্তর সে পায় না। সে সোজাসুজি সামনের ব্যক্তির চুলের মুঠি চেপে ধরে। ব্যথায় সে ছটপট করতে থাকে।
একটা বিশ্রী খিস্তি দিয়ে লোকটি বলল, বল সরে বাচ্চা, কে সুপারি দিয়েছিল তোকে? আমি কেউটে নয় রে সরে বাচ্চা, কিং কোবরা। এক ছোবলে মায়ের ভোগে পাঠিয়ে দেব। এই পুরো কলকাতা আমার পেছনে না হাত ধুয়ে পড়ে আছে। 320টা মার্ডার কেস আমার নামে, 320। খুন, রেপ, ড্রাগস ডিলিং, এমন কোনো কাজ নেই যা আমি করিনি। আর তুই সেই আমাকে মারার সুপারি নিলি, সালা হারামজাদা। ওই ব্যক্তি কোনো কথা বলতে পারে না। এখন আর কোনো উপায় নেই। সাক্ষাৎ জম তার সামনে দাঁড়িয়ে। লোকটি আর কোনো বাক্য ব্যয় না করে হাতের ধারালো অস্ত্রটা চালিয়ে দেয় সামনের ব্যক্তির গলা লক্ষ্য করে। নিমেষে ধর থেকে তার মুন্ডুটা আলাদা হয়ে পড়ে কিছুটা দূর, ফুটবলের ন্যায় গড়িয়ে যায়। এভাবে পরপর বেশ কয়েকটা কোপ দিয়ে সে টুকরো টুকরো করে দেয় ওই ব্যক্তির শরীরটাকে। তোরা এর বডিটাকে ছোট ছোট পিসে কেটে টুকরো টুকরো কর, তারপর রাস্তার কুত্তাদের খাইয়ে দে। তার কথা মতো ওই ব্যক্তির দেহটাকে কুচি কুচি করে কাটা হয়। তারপর একটা বস্তায় ভরে সেটা নিয়ে যাওয়া হয় রাস্তার কুকুরদের খাওয়াতে। এদিকে অরণ্যর বাড়িতে আজ খুশির মেজাজ। দুই পরিবার মিলে আজ পাকা কথা সেরে ফেলেছে। আগামী 12ই আষাঢ় সোমবার শুভ দিন। সেই দিন 4 হাত এক হবে অরণ্য আর প্রাহির। দুজনেরই আজ খুশিতে চোখে জল চলে আসছে, তবুও তা সকলের সামনে প্রকাশ করতে পারছে না তারা। জানলার কাছে দাঁড়িয়ে প্রাহি আকাশের দিকে চেয়েছিল। মেঘগুলো দেখে মনে হচ্ছে ছোট্ট শিশু আকাশের বুকে হামাগুড়ি দিচ্ছে আর মাঝে মধ্যে বসে পড়ছে। তাহলে আমাদের সেই ছোটবেলার ইচ্ছেটা অবশেষে পূরণ হতে চলেছে। এখন তুই শুধু আমার, শুধু আমার। প্রাহি তার বুকে মাথা রাখে, মুখে কোনো কথা বলে না। অরণ্যর বুকটা উষ্ণ নোনতা জলে ভিজে ওঠে। জানিস, আমি কোনোদিনও ভাবিনি তোকে এত সহজে নিজের করতে পারবো। আমি তোকে বোঝাতে পারবো না আজ আজ আমার কেমন অনুভূতি হচ্ছে। অরণ্য তার ঠোঁটে আঙুল দেয়। ব্যাস, আমি বুঝেছি। আর কান্নাকাটি নয়। এখন বল, হানিমুনে কোথায় যাবি? প্রাহি এক গাল হেসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তুই যেখানে চাইবি। মেয়ে মারা যাওয়ার 2 দিন হতে চলল, এখনো কোনো সুরাহার হদিশ নেই। এবার রাজন্যার পরিচিতিরা, আত্মীয়, বন্ধু বান্ধব ভিড় জমিয়েছেন পথে। স্লোগান উঠছে। পুলিশ স্টেশনে বসে সকালের খবরটা দেখছিলেন ইন্সপেক্টর প্রদীপ পাল। বিরক্ত হয়ে তিনি টিভিটা বন্ধ করে দেন। ধুর শালা, এটা সামান্য ব্যাপার নিয়ে এত ক্যাচাল করার কি আছে শুনি? আরে কত মানুষই তো প্রতিদিন মারা যাচ্ছে। এইভাবে যদি সবার মৃত্যু নিয়ে মানুষ ধর্নায় বসে তাহলে চলবে কি করে বলো দেখি? শান্ত হন স্যার, এখন মাথা গরম করার সময় নয় স্যার। এখন ভাবুন যে কেসটা কিভাবে চাপা দেওয়া যাবে সেটা দেখুন। আরে বাপু, তোরা 5-10 লক্ষ টাকা নিয়ে বাকি জীবনটা ওই টাকা দিয়ে মেয়ের স্মৃতি জড়িয়ে বসে থাক। তা না, একেবারে বড় বীর এসেছেন ওনারা। প্রতিবাদ হচ্ছে রাস্তায়। শুধুমাত্র উপর মহল থেকে অর্ডার আছে কেসটা হ্যান্ডেল করার, না হলে বুড়ো বুড়িকেও গায়েব করতে এই প্রদীপ পালের 2 মিনিটও লাগবে না। টেবিলের ফোনটা বেজে উঠল। সুদীপ ফোনটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? ফোনটা প্রদীপ বাবুকে দে। স্যার আপনার ফোন এসছে। কে ফোন করেছে? দেবদূত মিত্র। প্রদীপ বাবু, আপনি করছেনটা কি? টাকার গন্ধ শুকে ঠিক তো লেজ নাড়তে নাড়তে আমাদের বাড়ি পৌঁছে যান। এখন যখন আমাদের প্রয়োজন তখন আপনি কোথায়? আসলে দেবদূত একটু খেকিয়ে ওঠে। আরে রাখুন আপনার আসলে। কাল কি হয়েছে আপনার জানা আছে? 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমাদের বাড়িতে এসে আমাদের সিকিউরিটিদের মেরে পর্দার রুম থেকে একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে ভেগে গেছে। আপনার কোনো ধারণা নেই ওই ফাইল যদি একবার মিডিয়ার সামনে লিক হয় আমরা সবাই ফাঁসবো। তখন জেলে বসে লুডো খেলতে হবে আমাদের। প্রদীপ কাঁচুমাচু করে বলল, চিন্তা করবেন না, আমি দেখছি। রাস্তায় ধর্নায় বসেছেন কয়েকশো মানুষ। বিচার যদি পুলিশ প্রশাসন না করতে পারেন তবে সাধারণ মানুষ সেই দায়িত্ব তুলে নেবে নিজের হাতে। মানুষের ভিড়ের ক্ষোভ উপচে পড়ছে আরও।
আরও বিপুল পরিমাণে ভিড় জমছে কলকাতার পিচের দীর্ঘ বিস্তৃত সড়কগুলিতে। জনগণের একটাই দাবি, একটাই স্বর, আকাশে বাতাসে ভেসে যাচ্ছে ক্রমাগত। সুদীপ ছুটতে ছুটতে আসে প্রদীপ বাবুর ঘরে, একটু দম নিয়ে বলে, স্যার স্যার কেলো করেছে স্যার। কি হয়েছে সুদীপ? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে, ঘেমে না তো একশো হয়ে গেছো। ডিএসপি স্যার আসছেন স্যার। এই কথা শুনে প্রদীপ বাবুর কপালে ঘাম জমতে শুরু করেছে। প্রদীপ দ্রুত নকুল মিত্রকে কল করে। বলো প্রদীপ। ডিএসপি স্যার আসছেন, এবার মনে হচ্ছে আমরা ধরা পড়ে যাব। শাট আপ ইউ রাস্কেল! তুমি কি ওখানে বসে লুডো খেলছো? আমি কিন্তু কিচ্ছু জানি না। ডিএসপি কে তুমি সামলাবে, মাইন্ড ইট। ডিএসপি অগ্নিদেব রায় 5 বছরের কর্মজীবনে 10 বার ট্রান্সফার। এক জায়গায় 1 সপ্তাহের বেশি উনি টিকতে পারেন না। উনি যেই এলাকাতেই একবার পা রাখেন সেখানকার পরিবেশটা পুরো পাল্টে দেন। এখন তিনি এই থানায় আসছেন অভয়ার মৃত্যুর কেসে। ঠিক বেলা 2টো পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়ায় একটা ব্ল্যাক স্করপিও। গাড়ি থেকে যিনি নামেন তিনি হলেন এই থানার নিউ ডিএসপি মিস্টার অগ্নিদেব রায়। তিনি সোজা পা বাড়িয়ে যান ইন্সপেক্টর প্রদীপ পালের ঘরে। সুঠাম উঁচু পুরুষ, হ্যান্ডসাম চেহারা, বছর 28-এর যুবক। পুলিশ কম, তাকে দেখলে হিন্দি ফিল্মের হিরো বেশি মনে হয়। প্রদীপ পাল ওনাকে দেখে উঠে দাঁড়ান। স্যার, ইন্সপেক্টর প্রদীপ পাল হিয়ার। আমি সাব ইন্সপেক্টর সুদীপ লাহিড়ী। প্রদীপবাবু সৌজন্যের খাতিরে অগ্নিদেবকে বলল, স্যার বসুন, কি খাবেন, চা না কফি? অগ্নিদেব শান্ত গলায় বলল, আমি এখানে একটা কেস নিয়ে এসেছি। এটা তো পুলিশ স্টেশন, তাই আমি আপনাদের থেকে এক্সপেক্ট করব আপনারা নিজেদের কাজগুলো মন দিয়ে করবেন। উপর মহল থেকে কেসটা আমাকে হ্যান্ড ওভার করেছে। আর একটা কথা, আপনাকে এই কেসটা হ্যান্ডেল করতে বলেছে, তবুও আপনারা এখানে বসে আছেন ওয়াই? প্রদীপবাবু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। একটা কথা বলি, আপনারা যাদের হয়ে ওকালতি করছেন তারা কিন্তু গিরগিটি। নিজেদের স্বার্থে তারা কিন্তু আপনাদেরও বলি দিতে পারে। আপনারা ভাবছেন আমি কিছুই জানি না। নকুল মিত্র, দেবদূত মিত্র আর আরও একজন যিনি এদের দলের রাঘব বোয়াল, আন্ডারওয়ার্ল্ড কিং মিস্টার এক্স, এদের 3 জনকে পারলে এক্ষুনি ইনফর্ম করে দিন। আজ ঠিক এই মুহূর্ত থেকে ওনাদের শনির দশা শুরু হবে। ঠিক 72 ঘন্টার মধ্যে এরা 3 জন লকআপে থাকবে, আই প্রমিস ইউ। অগ্নিদেব নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে একবার ভালো করে জরিপ করে নেয় প্রদীপকে, তারপর বলে, এখন আপনারা আমার সঙ্গে চলুন। পথে সাধারণ মানুষ ধর্ণা দিচ্ছে, ওনাদের সাথে একবার দেখা করতে হবে রাইট নাও। রাজন্যার বাবা মার চোখ জলে ভরে আসে। শুধুমাত্র তার মেয়ের বিচার চেয়ে আজ হাজারো মানুষ পথে নেমেছেন। মা, তুই দেখছিস, তোর জন্য আজ পুরো শহর পথে নেমেছে। তুই কোনো চিন্তা করিস না মা, তোর দোষী শাস্তি পাবে, খুব শীঘ্রই শাস্তি সে পাবে। অগ্নিদেব, প্রদীপবাবু এবং সুদীপ মিছিল স্থলে হাজির হয়। অগ্নিদেবকে দেখে ভিড় ঠেলে রাজন্যার বাবা মা ছুটে আসেন। রাজন্যার মা হাত জোর করে বলেন, তুমি আমাদের নতুন ডিএসপি না বাবা? আমাদের থানার তো নতুন ডিএসপি তুমি। বাবা বাবা, তুমি আমার ছেলের মতো। তুমি আমাদের মেয়ের জন্য বিচার দেবে না বাবা? আমাদের মেয়েটাকে নৃশংসভাবে যারা খুন করলো তারা শাস্তি পাবে না? বলো না বাবা, বাবা তারা কি শাস্তি পাবে না? আপনি দয়া করে শান্ত হন। তুমি এর বিচার করো বাবা। আমি এসে গেছি যখন, তখন ন্যায় আপনাদের সাথে হবেই। আমি আছি আপনাদের পাশে, তবে আমার একটু সময় চাই। 3টে দিন আমাকে দিন। আমি আপনাদের ছুঁয়ে কথা দিলাম, আপনার মেয়ের যে এই অবস্থা করেছে তাদের কেউ জীবিত থাকবে না। তাদের এমন অবস্থা আমি করব, আর কোনো দিনও কেউ মেয়েদের ছোঁয়া তো দূর, কুদৃষ্টি দিয়ে তাকানোর সাহসও পাবে না। তোমাকে দেখে আমরা নতুন আশা পাচ্ছি বাবা। তাছাড়া এখানকার এমএলএ, পুলিশ সবাই এক, কেউ আমাদের জন্য বিচার দেবে না। দোষীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, আর যার মেয়ে যাবে সেই আদমরা হয়ে বাকি জীবনটা মেয়ের স্মৃতি নিয়ে কাটাবে। আমি তো আপনাদের ছেলের মতো,
তাহলে আমি আপনাদের থেকে কিছু চাইতে পারি। তাই 3টে দিন সময় নিলাম। এই 3 দিনের মধ্যে দোষীদের শেষ না করতে পারলে আমি চাকরি ছেড়ে দেশের বাড়ি ফিরে যাব। কথা দিচ্ছি, এই রাস্তায় হাজার হাজার মানুষের সামনে। আজ সন্ধ্যের পর থেকে আকাশটা কালো মেঘের চাদরে মুড়ে ছিল। তারপর হঠাৎ একটা কান এঁটো করা শব্দ করে বিদ্যুৎ চমকালো এবং সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলো। রিনিতার ফোনে একটা নোটিফিকেশন আসার শব্দ হলো। একটা মেল এসেছে। মেলটা অরণ্য থেকে। বেসিক কিছু ইনফরমেশন রয়েছে সেই মেল জুড়ে। মেলটা ওপেন করে পুরোটা চোখ বুলিয়ে রিনিতার সামনের দিকে এগোলো। আসতে পারি? একটা ঘরের সামনে গিয়ে রিনিতা বলল। ঘর থেকে একটা ভারী কণ্ঠে কেউ বলল, ইয়েস ডার্লিং, কামিং। রিনিতা ঘরে প্রবেশ করে দরজাটা ভালো করে বন্ধ করে দিল। ঘরটিতে একবার চোখ বুলিয়ে রিনিতা দেখল ঘরে আসবাব বলতে একটা বেড, আলমারি আর একটা টেবিল ছাড়া কিচ্ছু নেই। বেডে একজন শুয়ে আছে। সে রিনিতাকে হাত বাড়িয়ে ডাকল। রিনিতা তার ইশারায় তাল মিলিয়ে বেডের ঠিক পাশে গিয়ে বসল। লোকটা একবার ভালো করে নিজের ঘোলাটে দৃষ্টি বুলিয়ে নিল রিনিতার ওপরে। তারপর রিনিতার কপালে চুমু দিয়ে বলল, You are so hot, baby. You are so hot. রিনিতা একটা গ্লাসে কিছুটা ওয়াইন নিয়ে আসে। তারপর সেটা বাড়িয়ে দেয় লোকটির দিকে। পেকটা শেষ করার মিনিট 5 পর একবার ঘুরে যায় তার মাথা। চোখের সামনে সবকিছু ঘোলাটে মনে হয়। একবার চোখ রোগড়ে সে তাকায় রিনিতার দিকে। রিনিতা তার গালে আলতো করে হাত দেয়। কি হয়েছে ডার্লিং, এভাবে কি দেখছো? আবার কেমন যেন লাগছে। সবকিছু কিরকম ঘুরপাক খাচ্ছে, সবকিছু কিরকম যেন একটা। এই বলে সে ছোট্ট শিশুর মতো মুখে আঙুল দিয়ে গভীর এক নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। রিনিতার করুণা হয় তাকে দেখে। একদলা থুতু ছিটিয়ে দেয় সে লোকটার মুখে। ওয়াইনের সাথে ঠিক সময় রিনিতা ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছিল। সকালের আগে আর সে উঠবে না। রিনিতা দ্রুত তার রুমটা সার্চ করতে লাগলো। ঘণ্টাখানেক সে খোঁজাখুঁজি করে এমন কিছু জিনিস হাতে পেল যা হয়তো সে কল্পনাও করেনি। ড্রয়ার এই অ্যালবামটা কি রাখলো? রিনিতা একটা ফটো অ্যালবাম পেয়েছে। সেটা খুলে রিনিতা দেখলো বেশ কিছু ফটো। দেখে মনে হচ্ছে কোনো ফ্যামিলি ফটো। প্রায় সব ছবিগুলোই 3 জন নির্দিষ্ট ব্যক্তির। রিনিতা ভালো করে একবার অ্যালবামের লোকটির সাথে রুমের লোকটির চেহারা মিলিয়ে নিল। তাহলে এটাও এই লোকটা, অর্থাৎ মিস্টার এক্সের পরিবারেরই ছবি। ইনি বোধ হয় মিস্টার এক্সের স্ত্রী এবং এদের সাথে বাচ্চা মেয়েটিও ওনাদেরই দুজনের কন্যা। ওকে ওকে ওকে। ফোনে ফটো তুলে সেটি অরণ্যকে পাঠিয়ে দিল রিনিতা। অ্যালবাম ছাড়াও আরও কিছু কাগজপত্র হাতে পাওয়া গেল, যেগুলিতে একটি নাম তার খুব চেনা ঠেকছিল। কোথাও সে নামটি আগে শুনেছে, তবে কোথায় সেটা মাথায় আসছে না এই মুহূর্তে। মৃন্ময় ভৌমিক। তখন মাঝরাত। অফিসার অগ্নিদেব নিজের গন্তব্যে এসে হাজির। ও যার খোঁজ করছে তাকে এখানেই পাওয়া যাবে। পুরনো একটি কারখানার ভেতরে প্রবেশ করে অগ্নিদেব। টিমটিম করে একটি লাল বাতি ঘরটিতে জ্বলছিল। আমি জানি তুমি এখানেই আছো। ডোন্ট বিহেভ লাইক এ কুল। বেরিয়ে এসো বাছাধন। ঘরের কোণে একটি কোণা থেকে একটি মূর্তি বেরিয়ে এলো। আলো আধো অন্ধকারে বেশ রহস্যময় দেখাচ্ছে তাকে। মুখ তুলে সে চাইল অগ্নিদেবের দিকে। ঘরের লাইটগুলো একসাথে জ্বলে উঠল। ওয়েলকাম ওয়েলকাম মাই বেস্ট ফ্রেন্ড। শালা, আমাকে তো ভুলেই গেলি এই কয়েক বছরে। চল বসে কথা বলি। আমার অনেক কিছু জানানোর আছে তোকে। বল এবার কি বলবি? তুই সবকিছু জেনেও এতটা কুল কিভাবে? কি করব, আমার চরিত্রটাই এরকম। আর তাছাড়া যাদের সাথে যুদ্ধের জন্য মাঠে নেমেছি তারা কেউ চুনোপুটি নয়, তাই মাথা ঠান্ডা করে যে কোনো স্টেপ ফলো করতে হবে। আমি খবর পেয়েছি আজ মাঝরাতের মধ্যেই দেবদূত মিত্র শহর ছাড়ার ফন্দি এঁটেছে, কিন্তু বাবজি এটা জানে না শহরে এখন বাঘ পা দিয়েছে। তাহলে এখন আমরা কি করব? অগ্নিদেব ঘড়ির দিকে দেখল। রাত 1:45। চল বেরিয়ে পড়ি। কথা মতো দুজনে বেরিয়ে পড়ল।
অফিসে ফোন করে অগ্নিদেব আগেই বলে রেখেছে দেবদূতের ফোনটা ট্র্যাক করতে। তার লোকেশন এখন হাইওয়েতে শো করছে। হাইওয়ে দিয়ে একটি গাড়ি দ্রুত ছুটে চলেছে। এখন হাইওয়েতে তেমন গাড়ির জ্যাম নেই, তাই কোনো সমস্যা নেই গাড়ি ছোটাতে। বারংবার কল করছে দেবদূত, তবুও অফিসার প্রদীপকে ফোনে পাওয়া যাচ্ছে না। এই আছে একজন ঢ্যামনা মাল, আসুক একবার টাকা নিতে, পুরো গুঁজে দেবো পেছনের সালা। বেজায় ছুটে আছে দেবদূত। হঠাৎ পথে কি একটা দেখে গাড়িটা জোরে ব্রেক কষে। হিংস্র চোখে গাড়ি থেকে নেমে দেবদূত দেখল সামনে রাস্তায় একজন শুয়ে, ছেঁড়া একটা কম্বল জড়িয়ে শুয়ে আছে। তার পরনের বেশভূষা দেখে মনে হচ্ছে পাগল টাগল হবে। দেবদূত একেই খেপে সার হয়ে আছে, তার উপর কোত্থেকে এক পাগল এসে জুটেছে। দেবদূত তার গায়ে মৃদু ঠেলা দিল। এই মরার জায়গা পাসনি তো অন্য জায়গায় যা না, আমার গাড়িটাই পেলি। এই গিরে শুনতে পাচ্ছিস না? এই পাগল। টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি ফোঁটা দেবদূতের কপালের জমা বিন্দু বিন্দু ঘামের সাথে মিশে ঝরে পড়ছে মুখ বেয়ে। ঠিক তখনই ঠিক ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব হলো দেবদূতের। পেছনে ঘোরার আগেই একজন তাকে সাবধান করে দিল। কোনো চালাকি নয়, চুপচাপ দাঁড়া, বেশি নড়লে খুলি উড়িয়ে দেব। পাগলটি ধীরে ধীরে খিলখিল করে হাসতে লাগলো। থ্যাংক ইউ সো মাচ পাণ্ডু ওরফে জয়ন্ত সান্যাল। তুমি না থাকলে আমরা কোনোদিনও এত দূর পৌঁছতে পারতাম না। কী যে বলছেন স্যার, আমার সৌভাগ্য যে আপনারা এই কেসে আমাকে সামিল করেছেন। আমি মন থেকে চাই যে এর শাস্তি হোক। এরকম নরকের কীর ধর্ষকের শাস্তি আমি চাই স্যার, যেন কেউ এরকম অপরাধ ভবিষ্যতে আর না করতে পারে। এইটুকু দেখবেন। অগ্নিদেব আর অরণ্য মিলে ভালো করে হাত পা বেঁধে দেয় দেবদূতের, আর সাথে তার মুখে একদলা কাপড় গুঁজে দেয়। এখন দেবদূত বাবাজিকে টনিক দিতে হবে। মালটাকে গাড়িতে তোল। বেশ খানিকটা সময় পর জ্ঞান ফেরে দেবদূতের। ঘেমে পুরো শরীরটা ভিজে উঠেছে তার। প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। তার হাত পা ভালো করে বাঁধা রয়েছে চেয়ারে। একটা অদ্ভুত জিনিস সে লক্ষ্য করল, শরীরে তার কোনো পোশাক নেই। এ কি, আমি কোথায়? আমার পোশাকগুলো দাও আমাকে। কে কোথায় আছো? অন্ধকার চিরে তিনটে শরীর সামনে এগিয়ে আসলো, গুরুগম্ভীর মুখে তারা দেবদূতের দিকে তাকিয়ে। ঘরের বাইরের পরিবেশ ঠিক ততটাই বেসামাল যতটা শান্ত এই ঘরের পরিবেশ। অরণ্য এগিয়ে এসে সপাটে দেবদূতের গালে দুটো থাপ্পড় মারল, তারপর একটা ছুরি দিয়ে কেটে দিল দেবদূতের দুই গাল। যন্ত্রণায় কেঁপে উঠল দেবদূত। বুক ফাটা আর্তনাদ শুধু ঘরের চার দেওয়ালেই ধাক্কা খেয়ে মিলিয়ে গেল। ঘরে তখন শুধুমাত্র একটা মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোয় অদ্ভুত মায়াবী লাগছে তিনজনের মুখমণ্ডল। পাণ্ডু পকেটে করে কিছু একটা লঙ্কা গুঁড়ো এনে ঢেলে দিল দেবদূতের ক্ষতস্থানে। জ্বলে পুড়ে যাচ্ছে সে। মনে হচ্ছে এখনই ছুটে পালিয়ে যায়, কিন্তু কোনো উপায় নেই, শুধুমাত্র চুপচাপ সব সহ্য করা ছাড়া। অগ্নিদেব দাঁতে দাঁত চেপে বলল, ঠিক যতটা যন্ত্রণা আমাদের এই ছোট্ট বোনটা পেয়েছে তার দ্বিগুণ আমরা তোকে ফিরিয়ে দেব। নিজের মুখে এবার বল, কেন তুই এমনটা করলি? আমাকে ছেড়ে দাও, আমি সব বলে দেব। অরণ্য ক্ষিপ্তভাবে একটা ছুরি দেবদূতের ডান হাতে গেঁথে দিল। আবারও বুক ফাটা আর্তনাদ শোনা গেল। বলছি আমি আর আমার দাদা আর সাথে মিস্টার এক্স নিজেদের প্ল্যান মাফিক একটা ডিল করেছিলাম একটা বিদেশি কোম্পানির সাথে। 50টা মেয়ে আমাদের দরকার ছিল। 49টা মেয়ে তো খুব সহজেই পেয়ে গেছিলাম, কিন্তু 50 নম্বর মেয়েটাকে আর পাওয়া যাচ্ছিল না। সবশেষে আমার চোখে পড়ল রাজন্না নামের মেয়েটি। মাগের খুব দেমাগ, ওকে কোনো মতেই বাগে আনা যাচ্ছিল না। অনেকবার বোঝানোর পরও যখন শুনেনি আমার কথা, তখন রেগে গিয়ে আমি ওকে আবারও আর্তনাদে ফেটে পড়ে দেবদূত। অরণ্য নিজের হাতে থাকা ছুরিটা দেবদূতের বাম পায়ে গেঁথে দেয়। যন্ত্রণায় চোখ ফেটে জল গড়িয়ে পড়ে দেবদূতের। আর বাঁচার আশা নেই।
ধীরে ধীরে মৃত্যু যেন তাকে হাতছানি দিচ্ছে, এই বুঝি তার প্রাণ পাখি খাঁচা ত্যাগ করল। তোর গুণধর দাদাকে ঠিক 24 ঘন্টার মধ্যে শেষ করব, আর রইল বাকি তোদের দলের মাথা। কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, মিস্টার এক্স। ওকেও কুকুরের মতো শেষ করব, আই প্রমিস ইউ। তারপর অরণ্য দেবদূতের চোখে একটা কালো কাপড় দিয়ে বেঁধে দেয়, আর তার মুখে কাপড় গুঁজে দেয় যাতে কোনো রকম আওয়াজ না করতে পারে। তিনজনে ঠিক দেবদূতের বিপরীতে দাঁড়িয়ে, প্রত্যেকের হাতে পিস্তল। আর সময় ব্যয় না করে তিনজনে একসাথে দেবদূতকে লক্ষ্য করে 3টে পিস্তলের গুলি দিয়ে ঝাঁঝরা করে দেয় দেবদূতের শরীরটাকে। গুলির শব্দে কানে তালা ধরার জোগাড়। খানিকক্ষণ সবাই চুপচাপ। এবার পালা নকুল মিত্র অ্যান্ড মিস্টার এক্স। পরদিন সকালে অরণ্যর বাড়িতে শোরগোল পড়ে গেল। সকাল থেকে বাড়িতে কান্নাকাটি। প্রাহির মা বাবা এসেছেন তাদের বাড়িতে। প্রাহিকে ভোর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে তার ঘর থেকে একটা চিঠি পাওয়া গেছে। চিঠিটা অরণ্যর হাতে গেল। পুরো চিঠিটা পড়ে তার চোখে ভাটার অগ্নি জ্বলে উঠল। তার আর বুঝতে বাকি নেই এই সমস্ত প্ল্যানটা জেনে পাল্টা চাল দিয়েছে মিস্টার এক্স। সে মুখোমুখি হতে চায় অরণ্যর। অরণ্য মোবাইলটা খুলে দেখল রিনিতা বেশ কয়েকটা মেসেজ করেছে, আর সাথে একটি ছবিও সেন্ড করেছে। ছবিটা ভালো করে দেখল অরণ্য, আর সাথে রিনিতার মেসেজটা পড়ে যত দূর সে বুঝল এই ছবির ব্যক্তি আসলে মিস্টার এক্স। তবে মৃন্ময় ভৌমিক নামটাও বেশ পরিচিত বলে মনে হলো অরণ্যর। বাড়িতে সকলকে সামলে অরণ্য বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। পুলিশ স্টেশনে এসে অগ্নিদেবকে সে পেল, সাথে পাণ্ডুও ছিল। অগ্নিদেবকে রিনিতার পাঠানো মেসেজ এবং ছবিটা দেখালো সে, আর প্রাহির ঘর থেকে পাওয়া চিঠিটাও দেখালো। অগ্নিদেব মৃন্ময় ভৌমিক নামটা শুনে কিছু একটা ভেবে সুদীপ বাবুকে দিয়ে বাকি কিছু পুরনো ফাইল আনালো। ফাইলগুলো ঘেঁটে সে যেটার খোঁজ করছিল সেটার খোঁজ অবশেষে পাওয়া গেল। ও মাই গড, তার মানে এটাই যে মৃন্ময় ভৌমিক ফিরে এসেছেন। কে এই মৃন্ময় ভৌমিক? তুই হয়তো জানিস না ব্যাপারটা। বেশ কয়েক বছর আগের একটা ঘটনা। মৃন্ময় ভৌমিক তখন এই থানার ওসি ছিলেন। বেশ ভালো মানুষ রূপেই ওনাকে চিনত সকলে। তবে একটা ঘটনা নিয়ে ওনাকে মিথ্যে বদনাম দিয়ে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছিল। জানিসই তো, ক্ষমতাশালীরা টাকার জোরে অনেক কিছু করতে পারে। মৃন্ময় ভৌমিক আমাদের ছেলেবেলার প্রাইভেট টিচার ছিলেন। আমি কিভাবে ওনার হাতের লেখা ভুলে যাব? এই চিঠিটা ওনারই লেখা। ওনার সঙ্গে আমার কিসের শত্রুতা? আমি তো ওনাকে চিনিও না। সকল প্রশ্নের উত্তর পাবি, তবে তার জন্য ঠিক সন্ধ্যে 7টায় আমাদের চিঠিতে বলা স্থানে পৌঁছতে হবে। প্রাহির যদি কিছু হয় আমি আগুন জ্বালিয়ে দেবো এই শহরে। কাউকে ছাড়বো না, কাউকে না। ডোন্ট ওয়ারি বেবি, ডোন্ট ওয়ারি। তোমাদের কোনো ক্ষতি আমি করব না, কোনো ক্ষতি আমি করব না। শুধু আমি একটা গেম খেলবো। যে জিতবে সে বাড়ি যাবে, আর যে হারবে সে যাবে জমের বাড়ি। একটি খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা রয়েছে রিনিতা এবং প্রাহিকে। প্রাহির মাথায় কিছু ঢুকছে না। কি হচ্ছে এসব? না জানি অরণ্য এখন কোথায়। অনেক মনে পড়ছে তাকে এখন। তোমাদের কোনো দোষ নেই ডার্লিং, ইটস জাস্ট ফান। এই যে মেয়ে, তোমাকেই বলছি, তোমাকে কিছু সত্যি জানানোর আছে। এই যে তুমি যাকে বিয়ে করবে, সে যে সেটা নয় যেটা দেখায়, সেটাই তোমাকে বলবো এখন। এটা তোমার মনে হয় জানা নেই, তাই না? মানে আরো সিম্পলি বললে, সে আসলে কোনো বিজনেসম্যান নয়। তার বাইরে তার একটা পরিচয় আছে, অরণ্য। মিস্টার অরণ্য চৌধুরী ইজ আ আন্ডার কভার এজেন্ট। ইয়েস ইয়েস, আমি যেটা বলছি সেটা সত্যি। এই কথাটা তার বাড়ির লোক জানে। আর এই যে রিনিতা, সেও একজন আন্ডার কভার এজেন্ট। প্রাহি অবাক হয়ে শুনতে থাকে তার কথাগুলো। হিসেব তো মিলছে না। অরণ্য আন্ডার কভার এজেন্ট? রিনিতা একটা খিস্তি দিয়ে বলল,
শুয়োরের বাচ্চা, একবার হাত দুটো খুলে দে না, তোর জিভ টেনে ছেড়ে দেবো। কুল ডাউন বেবি, কুল ডাউন। ঘড়িতে তাকিয়ে সে বলল, তোমার পার্টনারই এলো বলে 7:30 তো বেজেই গেছে। ঘরের লাইটগুলো একসাথে বন্ধ হয়ে গেল। তারপর হঠাৎই আবার একসাথেই জ্বলে উঠল। মিস্টার এক্স খিলখিলে হাসিতে ফেটে পড়ল। ওয়েলকাম ওয়েলকাম ইয়ং ম্যান, ওয়েলকাম। অরণ্য আর অগ্নিদেব এসে হাজির। অগ্নিদেবের আদেশ মতো ফোর্স পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছে। শয়তানের পালানোর আর কোনো পথ নেই। তুই তাহলে? ইয়েস 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 মিস্টার অরণ্য, আমি হলাম সেই মিস্টার এক্স। আবার আমি মৃন্ময় ভৌমিক। হ্যাঁ, একই অঙ্গে আমার দুই রূপ। রিনিতার সন্দেহটা একদম ঠিক ছিল তাহলে। প্রাহি আর ইউ ওকে? প্রাহি কান্না ভেজা গলায় বলল, আমি ঠিক আছি অরণ্য, প্লিজ তোরা একটা কিছু কর, আমাদের বের করে নিয়ে চল এখান থেকে। অগ্নিদেব তেড়ে গেল মৃন্ময়ের দিকে, কিন্তু ঠিক তখনই লাইটগুলো আবারও বন্ধ হয়ে গেল। অরণ্য ফোনের ফ্ল্যাশ জেলে দ্রুত গতিতে দড়ি খুলে মুক্ত করল প্রাহি আর রিনিতাকে। কেউ যেন তখনই এক ধাক্কায় অরণ্যর ফোনটা ফেলে দিল। একটা তীক্ষ্ণ শব্দ কানে এলো সবার। প্রাহির বুকটা কেঁপে গেল। কিসের শব্দ এটা? মনে হচ্ছে কোনো কোনো ধারালো কিছু মেঝের সাথে ঘর্ষণ হচ্ছে। একে অপরের কাছাকাছি থাকো সকলে, কেউ এক পা নড়বে না। কোথায় সোনারা? আমি তোমাদের আজকে কিমা বানাবো, তারপর রাস্তার কুত্তাদের খাইয়ে দেব। ওরাও তো সকাল থেকে কিছু না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, বলো। আমার কাছে ধরা দাও, না হলে কিন্তু খুব খারাপ হবে, আমি আগেই বলছি। অগ্নিদেব কণ্ঠের উচ্চ বরাবর নিঃশব্দে এগিয়ে যায়। অন্ধকার এতটাই যে তারা নিজেদেরও ঠিকমতো দেখতে পাচ্ছে না। ঘাড়ের কাছে নরম নিঃশ্বাস পেতেই হাতে থাকা ধারালো অস্ত্রটা চালায় মৃন্ময়। না, কেউ নেই এখানে। ঠিক তারপর পেছন থেকে সজোরে আঘাত পেয়ে হড়কে মেঝেতে পড়ে যায় সে। কপালের এক দিক ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত ঝরতে শুরু করে। তারপর কেউ যেন বুকে চেপে বসে মৃন্ময়ের। সঙ্গে সঙ্গে লাইটগুলো জ্বলে ওঠে। আলোয় দেখা গেল অগ্নিদেব মৃন্ময়ের বুকে চেপে বসে এলো পাথারিভাবে তার মুখে ঘুষি মারছে। মৃন্ময়ের ঠোঁট ফেটে রক্ত ঝরছে। বল কেন, কেন তোরা এতদিন এই সব নোংরামোগুলো চালাতিস? আর তুই না বললে এখানেই তোকে শেষ করে দেব। থাক, আর মেরো না, স্বীকার করতে দাও যে ওইগুলো করেছে। অরণ্যর কথা মতো পাণ্ডু একদল পুলিশ নিয়ে হাজির হয় ঘরে। আর কোনো উপায় নেই আত্মসমর্পণ করা ছাড়া। বল তাড়াতাড়ি। আমি বলছি। আমি মিস্টার এক্স, মানে মৃন্ময় ভৌমিক, এক সময়কার নাম করা ওসি। আমার জীবনটা পুলিশের চাকরিতে জয়েন করার পরে একেবারে এলোমেলো হয়ে গেল। স্ত্রী আর মেয়েকে নিয়ে সৎভাবে সংসার, কর্মক্ষেত্র দুটোই চালিয়েছি। কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করিনি বলেই আজকে এত বড় একটা শাস্তি পেতে হচ্ছে। একদিন থানায় বসে প্রদীপবাবু আর নকুল মিত্রের সমস্ত জালিয়াতির কথা আমি শুনে ফেলি। ওরা টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চায়, কিন্তু আমি ওদের কীর্তি পাবলিকের সামনে আনার হুমকি দিই। আর এই হুমকি দিতেই সেদিন রাতে আমার স্ত্রী আর মেয়েকে একসাথে ওরা পুড়িয়ে মারে। আমাকেও একটা মিথ্যে জালিয়াতির কেস দিয়ে পাঠিয়ে দেয় জেলে। আর আমি সেদিন প্রতিজ্ঞা করি, ফিরে এসে আমি ওদের মধ্যেই থেকে ওদের সাথে হাতে হাত মিলিয়ে ওদের শেষ করে দেব। প্রদীপ আর নকুলকে শেষ করতে আমি পেরেছি। আজ ওদের কলকাতার বাইরে যাওয়ার কথা ছিল, এতক্ষণে হয়তো সব শেষ। ওদের গাড়িতে আমি বম ফিট করেছি, এতক্ষণে শুয়োরের বাচ্চাগুলো মায়ের ভোগে। এই বলে সে একদলা থুতু উগড়ে দেয়। মানলাম আপনার কোনো দোষ ছিল না, তবে খুন দুটো করে আইন আপনি নিজের হাতে তুলে নিয়েছেন। এর জন্য হয়তো আপনার ফাঁসিও হতে পারে। তাচ্ছিল্যের হাসি হাসলেন মৃন্ময় ভৌমিক। ভয় নেই অগ্নি, ভয় নেই। তোমার স্যার মৃত্যু যন্ত্রণাকে ভয় করে না। প্রিয়জনকে হারানোর যন্ত্রণার কাছে
মৃত্যু যন্ত্রণা কিছুই নয়। তাচ্ছিল্যের হাসি হাসলেন মৃন্ময় ভৌমিক। অগ্নিদেব মৃন্ময়ের হাতে হাত কড়ি পড়ায়। চলুন, বাকি কথা কোর্ট বলবে। থ্যাংক ইউ তোদের সবাইকে। তোরা এই কেসে হেল্প না করলে কোনো দিনও এতটা তাড়াতাড়ি আমি সবটা সামলে উঠতে পারতাম না। এই যে অরণ্য, তুই বিয়েটা কর, তখনই না হয় একদিন তোর বাড়িতে আড্ডা দিতে যাব। এখন চলি, চলো রিনিতা। থ্যাংক ইউ তোকেও। আর আড্ডাটা তোলা রইল। ব্যালকনিতে দুজন বসে আজ আকাশের চাঁদকে অন্য দিনের তুলনায় আরো উজ্জ্বল দেখাচ্ছে। সমস্ত মেঘের চাদরকে উপেক্ষা করে আকাশের দিকে তাকিয়ে আছে অরণ্য আর প্রাহি। তখন প্রাহি অভিমানের সুরে বলে, তুই আমাকে এতগুলো বছর কেন বলিসনি যে তুই আন্ডার কভার এজেন্ট? সঠিক সময় পাইনি, তাই বলতে পারিনি। আমি রাগ করে আছি এখনো। যদি তুই আরেকটু দেরি করতিস, কি হতো আমার? আমি থাকতে তোর কিচ্ছু হতো না। ये रिश्ता 7 जन्मों का है। দুজনেই মৃদু হেসে ওঠে।